ভাবুন একটু, আপনি একটা স্টেডিয়ামে বসে আছেন, হাজার হাজার মানুষ চিৎকার করছে, সুপার বোল চলছে, আর আপনার সামনে বসে আছে একজন লোক যে মাত্র কয়েক মিনিটের মধ্যে 1 কোটি টাকা হারিয়ে ফেলেছে। সে হাত কাঁপছে, চোখে জল আসছে, কিন্তু সে থামছে না। সে বলছে, আরেকটা বেট, লাস্ট চান্স। আর ঠিক তখনই, কারণ এই পুরো সিনটা যা মনে হচ্ছে আসলে তা না, এর পিছনে আছে এমন একটা প্ল্যান যেটা শুরু হয়েছিল সেই মেয়ে নিউ অর্লিন্সে পালের হলিউড মুভি ফোকাস, উইল স্মিথ আর মার্গো রবি অভিনীত। এটা শুধু একটা হাইস্ট মুভি না, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, একটা লাভ স্টোরি আর একটা মাইন্ড বেন্ডিং সব একসাথে। এমন কিছু টুইস্ট আসবে যেগুলো আপনি এক্সপেক্ট করবেন না, তাই একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পে যা দেখাচ্ছে তার কিছুই আসলে সত্যি না। গল্প শুরু হয় একটা ফ্যান্সি রেস্টুরেন্টে। একজন লোক বসে আছে, নাম নিকি স্পার্জেন, বয়স 40-এর কাছাকাছি, দেখতে স্টাইলিশ, কথা বলে স্মুথভাবে, চোখে একটা কৌশলী চাহনি। সে কোনো সাধারণ মানুষ না, সে একজন ভেটেরান কন আর্টিস্ট, মানে ঠকানো তার পেশা। আর সেই পেশায় এতটাই এক্সপার্ট যে আপনি তার সামনে দাঁড়িয়েও বুঝতে পারবেন না যে আপনাকে ঠকানো হচ্ছে। আর ঠিক তখনই একটা মেয়ে এসে তার পাশে বসে, নাম জেস, তরুণী, দেখতে সুন্দর, কথা বলে কনফিডেন্টলি। সে নিকির সাথে ফ্লার্ট করতে শুরু করে। দুজনে একসাথে ড্রিঙ্ক করে, হাসাহাসি করে, কিন্তু নিকির মাথায় তখন একটা ছোট্ট অ্যালার্ম বাজছে, কারণ সে এই গেম অনেক খেলেছে। সে বুঝতে পারছে এই মেয়ে তাকে একটা ট্র্যাপে ফেলতে চাইছে। কিছুক্ষণ পরেই সেটা প্রুভ হয়। হঠাৎ করে একটা লোক ঢুকে মরে রেস্টুরেন্টে, রাগে গজগজ করছে, বলছে, এই শালা আমার বউয়ের সাথে কি করছিস? ক্লাসিক স্ক্যাম। জেস নিজেকে বিবাহিত মহিলা হিসেবে দেখাচ্ছে, সেই জেলেস হাজব্যান্ড আসলে তারই সঙ্গী। প্ল্যান হলো নিকি ভয়ে টাকা দিয়ে পালাবে, কিন্তু নিকি হাসে। সে শান্তভাবে বলে, তুমি কি সত্যি মনে করেছিলে এটা আমার ওপর কাজ করবে? জেস বোকার মতো তাকিয়ে থাকে। নিকি বলে, তুমি নতুন, তোমার টেকনিক আছে কিন্তু এক্সপিরিয়েন্স নেই। এই স্ক্যামটা আমি 15 বছর আগে নিজে করি, চাইলে আমার কাছ থেকে শিখতে পারো। এবং জেস রাজি হয়। কেন? কারণ সেও জানে এই মানুষটার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। নিকির একটা বিশাল ক্রিউ আছে, 20-30 জন মানুষ, সবাই এক্সপার্ট, সবাই এক একটা স্পেশালিস্ট। কেউ পিকপকেট, কেউ ডিস্ট্রাকশন স্পেশালিস্ট, কেউ আবার দেখতে পুলিশের মতো সাজে, কেউ ভিড়ের মধ্যে মিশে যায়, কেউ ইনোসেন্ট ট্যুরিস্ট সেজে কাজ করে। এই পুরো টিম মিলে একটা অপারেশন চালায়, আর সেটার জন্য তারা এসছে নিউ অর্লিন্সে, কারণ সুপার বোল। এই ইভেন্টে লক্ষ লক্ষ মানুষ আসে, ধনী মানুষ, কেয়ারলেস মানুষ, এক্সাইটেড মানুষ, যারা খেলা দেখতে এসে সব ভুলে যায়। আর সেই ভুলে যাওয়ার সুযোগটাই নেয় নিকির ক্রিউ। আর জেসও এই টিমে জয়েন করে। শুরুতে সে ছোট ছোট কাজ করে, কাউকে ডিস্ট্র্যাক্ট করা, কারোর ওয়ালেট সরানো, কাউকে একটু ধাক্কা দিয়ে তার ফোন সরিয়ে নেওয়া। আর সে ভালোই করছে। নিকি দেখছে এই মেয়ের ন্যাচারাল ট্যালেন্ট আছে, তার হাত চালাক, চোখ শার্প আর ব্রেন কুইক। দিন যায়, দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়। ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে হাসি হয়, গল্প হয়, একে অপরকে জানার চেষ্টা হয়, আর ধীরে ধীরে সেটা রোম্যান্সে পরিণত হয়। কিন্তু এখানেই একটা প্রবলেম। নিকির মাথায় একটা পুরনো কথা বাজছে। তার বাবা বাকি স্পার্জেন, সেও একজন কন আর্টিস্ট, অনেক বড় মাপের। আর তার বাবার সবচেয়ে বড় রুল ছিল, কখনো নিজের কলিগের সাথে ইমোশনালি ইনভলভড হবি না। কারণটা সিম্পল, ইমোশন মানুষকে উইক করে, আর এই লাইন অফ ওয়ার্কে উইক মানে শেষ। নিকি নিজেও সেটা জানে, কিন্তু জেনেও সে নিজেকে আটকাতে পারছে না। আর সেই না আটকাতে পারাটাই হবে এই পুরো গল্পের সবচেয়ে বড় ইঞ্জিন। পুরো নিউ অর্লিন্স উত্তেজনায় টকবক করছে, স্টেডিয়াম ভর্তি, হই হই, চিৎকার, আলো, উত্তেজনা। নিকি আর জ্যাসকে একসাথে একটা লাক্সারি বক্সে দেখা যাচ্ছে, মানে একটা প্রাইভেট ভিআইপি এরিয়া, যেখানে বসে ধনীরা গেম দেখে। এখানে চ্যাম্পিয়ন আছে, ক্যানাপে আছে, আর আছে অনেক টাকাওয়ালা মানুষ। দুজন মিলে হাসতে হাসতে ছোট ছোট বেট করছে। মাঠে কতজন লোক ইয়েলো টুপি পরে আছে, ওই রেফারি কতবার হুইসেল বাজাবে, এই ধরনের সিলি ফান ব্যাট। হালকা মেজাজ, হ্যাপি মুমেন্ট। কিন্তু তার পরেই ঢোকে একজন, লিওয়ান ট্যাসে। সে একজন সিরিয়াসলি ধনী এশিয়ান বিজনেসম্যান, আর সে জুয়া খেলতে ভালোবাসে, বড় জুয়া। সে দেখলো দুজন বেট করছে, সেও জয়েন করলো, এবং এখান থেকেই সব কিছু পাল্টে যায়। বেট বড় হতে থাকে, আরও বড়, আরও বড়। ট্যাসে এক্সাইটেড, সে টাকা নিয়ে চিন্তা করে না, যে তার থ্রিলই তার কাছে আসল। আর নিকি, সে হারছে, প্রথমে একটু, তারপর অনেকটা, তারপর ক্রুয়ের পুরো উপার্জন। জ্যাস প্যানিক করছে, চোখ দিয়ে নিকিকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে, থামো থামো, কিন্তু নিকি থামছে না। আর তখনই সে বলে সেই কথা, যা একটাই শেষ বেট, তুমি মাঠ থেকে যে কোনো একজন প্লেয়ার বেছে নাও, মাঠের বা মাঠের বাইরে, আর আমার শট। সে রাজি হয়। জেসের মাথা ঘুরছে, সে কি করবে, সে কিভাবে জানে কোন নাম্বার। সে মাঠের দিকে সে দেখে ফারহাদ, নিকির ক্রু মেম্বার,
মাঠের কাছে দাঁড়িয়ে আছে, তার জার্সিতে লেখা 55। জেস বুঝতে পারে এটা একটা কন, এটা প্ল্যান করা। সে ধীরে ধীরে বলে 55। টেসে চমকে যায়, তারপর কনফার্ম করে, তারপর টাকা দেয়, কোটি কোটি টাকা। জেস ব্রিথ নিতে পারছে না, এত বড় জয় এত সহজে। কিন্তু আসল কোয়েশ্চেন হলো এটা কিভাবে পসিবল হলো। পরে নিকি এক্সপ্লেন করে, আর এটাই এই মুভির সবচেয়ে মাইন্ড ব্লোয়িং পার্ট। লিওয়ান টেসে নিউ অর্লিন্সে আসার প্রথম দিন থেকেই সে ছিল টার্গেট। নিকির ক্রু তার পুরো স্টেজ ঘুরে তাকে সিক্রেটলি প্রাইম করেছে। কিভাবে? সাবলিমিনাল সাজেশন, মানে এমন কিছু জিনিস তার চারপাশে রাখা হয়েছে যেগুলো সে সরাসরি নোটিস করেনি, কিন্তু তার সাবকনশিয়াস মাইন্ড ঠিকই অ্যাবজর্ব করেছে। তার হোটেল রুমের টিভিতে বারবার 55 নম্বর দেখানো হয়েছে, নিউজে, স্পোর্টসে, অ্যাডসে। রাস্তায় তার পাশ দিয়ে ক্রু মেম্বার্সরা হেঁটে গেছে 55 নম্বর জার্সি পরে। রেস্টুরেন্টে তার কাছের টেবিলে বসা মানুষ 55 বলে কথা বলেছে। এমনকি তার খাবারের প্লেটের অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত 55 মনে করিয়ে দেওয়ার মতো ছিল। তার মাথায় 55 এত গভীরভাবে গেঁথে গিয়েছিল যে সে যখন নিজের ইচ্ছায় যে কোনো প্লেয়ার বেছে নিল, সে আসলে সাবকনশিয়াসলি সেটাই বেছে নিল যা তাকে বেছে নেওয়ানো হয়েছিল। এটা ম্যাজিক না, সাইকোলজি। আর জেস সেই পুরো প্ল্যান জানতো না, কারণ নিকি ইচ্ছা করেই তাকে জানায়নি। কেন? কারণ জেসের জেনুইন শক, জেনুইন প্যানিক, জেনুইন কনফিউশন সেটাই ছিল কনভিন্সার। সেটাই সেকে বিশ্বাস করিয়েছে যে এটা আসলেই একটা লাকি গ্যাস। যদি জেস আগে থেকে জানতো তাহলে সে টু কাম থাকতো, আর সে সেটা ধরে ফেলতো। জেস অবাক হয়ে শোনে, তারপর বলে, তুমি আমাকেও ইউজ করেছো। নিকি বলে, সবাইকেই করেছি, এটাই কাজ। এখানে একটু থামুন। এই মোমেন্টটা শুধু একটা কনের রিভিল না, এটা দুটো মানুষের মধ্যে ট্রাস্টের একটা ফাটল। জেস ভেবেছিল সে টিমের পার্ট, কিন্তু সেই ছিল শুধু একটা টুল। আর সেই ফাটলটা আরও বড় হতে দেরি হয় না। নিউ অর্লিন্স অপারেশন শেষ, ক্রু ডিসব্যান্ডেড, সবাই যার যার মতো চলে গেছে। আর নিকি, সে জেসকে ডাকে, তার হাতে একটা এনভেলপ দেয়, ভেতরে টাকা, তার শেয়ার। তারপর বলে, মানে হলো তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাব। কিন্তু আমরা কিছু না, কাজ ছিল, কাজ শেষ। কোনো এক্সপ্লেনেশন নেই, কোনো গুড বাই নেই, কোনো রিজন নেই। জেস চলে যায়, কিন্তু চলে যাওয়ার আগে তার চোখে যে এক্সপ্রেশন সেটা আমাদের বলে দেয় সে হার্ট, কনফিউজড, অ্যাংরি। আর নিকি, সে তাকাচ্ছে না, পেছন ফিরে। তার বাবার কথাটা মাথায় ঘুরছে, কখনো ইমোশনালি ইনভলভড হবি না। সে নিজেকে রক্ষা করছে নাকি ক্ষতি করছে সেটা সে নিজেও জানে না। আর এই বিচ্ছেদে 3 বছর পরে গল্পটা সম্পূর্ণ নতুন রূপ নেয়। 3 বছর চলে গেছে। নিকি এখন বুয়েনোস আইরেসে, আর্জেন্টিনার এই শহরে সে এসেছে একটা নতুন কাজে। তাকে হায়ার করা হয়েছে একজন লোকের দ্বারা, নাম রাফায়েল গারিগা। সে একজন রেসিং কারের টিমের ওনার, মানে রেসিং কারের টিম। রেসিং দুনিয়ায় কম্পিটিশন অনেক ইন্টেন্স, আর গারিগা একটা রাইভাল টিমকে ধ্বংস করতে চায়। প্ল্যান হলো রাইভাল টিমের কাছে একটা ফল্টি ফুয়েল অ্যালগোরিদম বিক্রি করা, ফেক অ্যালগোরিদম, যেটা দিয়ে তাদের কার অ্যাকচুয়ালি স্লো হবে বা ইঞ্জিন ফেল করবে। নিকির কাজ হলো সেই ফেক অ্যালগোরিদমটা বিশ্বাসযোগ্যভাবে তৈরি করা এবং বিক্রি করা। সে এই কাজে রাজি হয়, টাকা ভালো। কিন্তু বুয়েনোস আইরেসে নামার পরেই সে তাকে দেখে, জেস। 3 বছর পরে এখানে নিকির পা জমে যায়। কিন্তু এটা শুধু শখ না, কারণ জেস এখন একা নেই, সেই গারিগার সাথে আছে গার্লফ্রেন্ড হিসাবে। মানে যার কাছ থেকে নিকি টাকা নিচ্ছে তারই গার্লফ্রেন্ড হলো জেস। পরিস্থিতি কমপ্লিকেটেড হওয়া শুরু হলো। নিকি জানে যে এই সিচুয়েশনে ইমোশনালি ইনভলভড হওয়া মানে বিপদ, কিন্তু সে থাকতে পারছে না। সে জেসের সাথে কথা বলে, তারা দুজনেই জানে এটা কমপ্লিকেটেড, কিন্তু 3 বছরের পুরনো কেমিস্ট্রি সহজে মরে না। এদিকে নিকি রাইভাল টিমের কাছে ফেক অ্যালগোরিদম বিক্রি করা ঠিক আছে, কিন্তু নিকি সেটা একটু মডিফাই করলো। সে প্ল্যান করলো রিয়েল অ্যালগোরিদমটাকে একাধিক টিমের কাছে বিক্রি করবে, একই জিনিস বারবার। আর চম্পট, এটা গারিগার সাথেও বিশ্বাসঘাতকতা, কিন্তু নিকি তাতে পরোয়া করে না। এই পুরো কেয়সের মাঝখানে আসে ফারহাদ। ফারহাদ যে নিউ অর্লিন্সে ক্রু মেম্বার ছিল, সে এখন বুয়েনোস আইরেসে এসেছে নিকিকে হেল্প করতে। সে জেসের সাথেও দেখা করে, তার কাছে একটা জিনিস আছে। কেন? কারণ এটা চুরি করা রিস্কি, কিন্তু নিকি ফেলে দেয়নি, রেখে দিয়েছে। এটা কি মানে নিকি কেয়ার করে? জেস নেকলেস দেখে চুপ হয়ে যায়। ফরহাদ বলে জেস চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে ফিরে আসে নিকির কাছে, আর সেই রাতে তারা আবার একসাথে। পরের সকাল নিকির অ্যাপার্টমেন্টে কড়া নাড়ার শব্দ। দরজায় আসে ওয়েন্স। ওয়েন্স হলো এই পুরো বুয়েনোস আইরেস স্কিমে নিকির পার্টনার।
সে গাড়িগার সিকিউরিটি হেড হিসেবে কাজ করছে, মানে সে ইনসাইড ম্যান। নিকি প্যানিক করে, কারণ জেস এখানে আছে। ওভেন্স যদি দেখে ফেলে পুরো প্ল্যান শেষ। জেস দ্রুত লুকিয়ে পড়ে এবং দারুণভাবে। ওভেন্স কিচ্ছু বোঝেনি, সে চলে যায়। জেস বেরোয়, দুজনে ব্রিথ নেয়। কিন্তু এই সকালটা একটা ওয়ার্নিং ছিল, বিপদ ঘনিয়ে আসছে। সেদিন নিকি সারাদিন কাজ করে অ্যালগোরিথমটা বিভিন্ন টিম। সন্ধ্যের দিকে গাড়িগার সিকিউরিটি টিম তাদের ধরে ফেলে, নিকি আর জেস দুজনেই, এবং টাকা সহ। এখন পরিস্থিতি সত্যিই ভয়ের। পার্ট 9, জেরা, লাইজ আর সত্যের মুখোমুখি। গাড়িগার সামনে নিয়ে আসা হয়েছে তাদের। গাড়িগার ঠান্ডা মাথার লোক, কিন্তু এখন সে রাগে কাঁপছে। তার নিজের গার্লফ্রেন্ড আর তার হায়ার করা লোক দুজনেই মিলে তাকে ঠকিয়েছে। সে জিজ্ঞেস করে কে কার আইডিয়া। নিকি তাৎক্ষণিকভাবে বলে আমার। সে বলে জেস কিছু জানতো না, আমি তাকে ইউজ করেছি তোমার কাছে অ্যাক্সেস পেতে, তোমার কম্পিউটারে ঢুকতে। সে জেসকে বাঁচাতে চাইছে। গাড়িগা জেসের দিকে তাকায়, কিন্তু তখন জেস নিজেই কথা বলে ওঠে। সে বলে না, আমিও একটা কন করছিলাম। নিকি চমকে যায়। জেস বলে আমি তোমার সাথে ছিলাম না, আমি ছিলাম তোমার ওয়াচের জন্য। গাড়িগার হাতের ওয়াচ $2 লক্ষ। জেস সেটা চুরি করার প্ল্যান করছিল। গাড়িগার গার্লফ্রেন্ড সেজে তার কাছাকাছি থাকার উদ্দেশ্য ছিল এটাই। নিকি বিশ্বাস করতে পারছে না। এতদিন সে ভাবছিল জেস সত্যিই গাড়িগার গার্লফ্রেন্ড, কিন্তু সেটাও একটা কন ছিল। মানে জেস আর নিকি দুজনেই একে অপরকে না জানিয়ে আলাদা আলাদা কন করছিল, একই জায়গায় একই টার্গেটকে। পুরো সিচুয়েশন এখন এক্সপ্লোজিভ। গাড়িগার কাছে তিনজনই এখন ক্রিমিনাল। পার্ট 11, গুলি, ভালোবাসা আর সব বদলে যাওয়া। উত্তেজনা চরমে। ওভেন্স সামনে আসে। সে গাড়িগার হেড অফ সিকিউরিটি। এতক্ষণ চুপ ছিল। হঠাৎ সে একটা গান বের করে আর নিকিকে গুলি করে। সে নিকির পাশে ছুটে যায়। সে বলে আমি তোমাকে ভালোবাসি। ঘরে কেয়স, আর এই কেয়সের মধ্যেই গাড়িগা পালিয়ে যায়। ওভেন্স তাকে আটকায় না। কেন? কারণ এটা সব প্ল্যান ছিল। গুলিটা রিয়েল ছিল না, মানে রিয়েল ছিল কিন্তু ফেটেল ছিল না, কন্ট্রোলড। এটা একটা পুরনো কন টেকনিক যার নাম টলিডো প্যানিক বাটন। এই টেকনিকে কাউকে ভয় দেখানোর জন্য আচমকা ভায়োলেন্সের মতো কিছু ঘটানো হয়, যাতে টার্গেট প্যানিক করে সব ভুলে পালিয়ে যায়, এবং সাথে করে নিয়ে যায় না, মানে টাকা, এভিডেন্স সব ফেলে যায়। গাড়িগার ঠিক আই করেছে, কিন্তু একটা বড় রিভিল এখনো বাকি। ওভেন্স কে? পার্ট 11, সবচেয়ে বড় টুইস্ট। ওভেন্স আসলে বাকি। সেই বাবা যে নিকিকে শিখিয়েছিল কলিগের সাথে ইমোশনালি ইনভলভ হবি না। সেই বাবা যে তার ছেলেকে বড় করেছে তারপর ছেড়ে গেছে। সেই বাবা যাকে নিকি এস্ট্রেঞ্জড ফাদার বলে পরিচয় দেয়। এতক্ষণ সে ওয়েন্স নামে গ্যারিগার সিকিউরিটি হেড হিসেবে কাজ করেছে, কিন্তু আসলে সে ছিল এই পুরো বুয়েনোস আইরাস অপারেশনের আর্কিটেক্ট। নিকি জানতো? না জানতো। এটা এখানে একটু অ্যাম্বিগুয়াস, কিন্তু গুলিটা সেটা স্টেজড ছিল, এবং সেটা এতটাই কনভিন্সিং ছিল যে জেস পর্যন্ত বিলিভ করেছিল। বুকি নিকিকে দাড়িতে তুলে হসপিটালের দিকে রওনা দেয়। নিকি ইনজিওর্ড, পুরো স্টেজড হলেও রিয়েল উন্ড আছে। গাড়িতে বাবা ছেলের মধ্যে কথা হয়। বুকি বলে আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম তোমাকে রক্ষা করতে। নিকি চুপ। এই দুনিয়ায় যে কেউ তোমার কাছের হয়, এই লাইন অফ ওয়ার্কে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। এই কথা বলে সে সব টাকা নিয়ে চলে যায়। সব। নিকি আর জেসের হাতে কিছু নেই, এবং সবচেয়ে বড় কথা, যে মানুষটা সবচেয়ে ভালো লাই করতে পারে সে কি কখনো সত্যি ভালোবাসতে পারে? ফোকাস বলছে হ্যাঁ পারে, কিন্তু একটু কঠিন পথ দিয়ে।